কিভাবে লগ ইন করতে হয় একদম সহজ। আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, লিঙ্কে প্রবেশ করার পর একটা ইউজার নেম পাবেন, একটা পাসওয়ার্ড আপনার প্রোভাইডার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সরাসরি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাকে দিবে। আমার এখানে একটু লোডিং হচ্ছে, যে কারণে হচ্ছে আমি দেখাইতে পারতেছি না, কারণ আমার আজকে একটু মনে হয় নেটের প্রবলেম আছে। আচ্ছা ভাই, হোস্টিং এর সাথে ডোমেনটা কিভাবে কানেক্ট করা হয় এটা কি দেখানো যাবে? আচ্ছা সেটা আমি দেখাবো, ওকে সেটা আমি দেখাবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। আমরা হোস্টিং এর কাজটা শিখি। ডোমেন আর হোস্টিং এর কানেকশনটা একদম সিম্পল, সেটা আমরা শেষের দিকে শিখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি ভাই। তো আচ্ছা এই হচ্ছে অবস্থা। আমরা যদি এক নজরে লেফট সাইড, এই রাইট সাইডের বারটা না দেখে, আমরা রাইট সাইড যেহেতু রিলোড দিচ্ছে, আমরা লেফট সাইডের কিছু ইম্পর্টেন্ট ফিচার দেখব যেগুলো আমাদের সব সময় কাজে লাগে। ঠিক আছে, তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইল ম্যানেজার, যেটা আমরা কার সাথে তুলনা করতে পারি, আমাদের উইন্ডোজ জ্যাম htdocs। এই htdocsটাই হচ্ছে এখানকার ফাইল ম্যানেজার। উদাহরণ দিয়ে বোঝাইলাম, মানে htdocs এর ভিতরে আপনি যদি ডাটা রাখেন, এখানে ফাইল ম্যানেজারের ভিতরে ডাটাগুলো রাখতে হবে। আই হোপ ক্লিয়ার? ওকে, জি ভাই। আমরা লোকাল হোস্টে ব্যবহার করতাম হচ্ছে এরকম পিএসপি, সরি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, রাইট? জি ভাই। যেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসে প্রবেশ করার জন্য। আর এখানে হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশনই আছে, এটাই ক্লিক করলে এই অপশনে যাওয়ার জন্য ওটা আমরা পাবো। আর এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। আর মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করার জন্য পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার কোনো দরকার পড়ে না। আমরা জাস্ট ফার্স্টে ওভারভিউটা নিব, পরে আমরা প্র্যাকটিক্যালি কাজে যাব। ওকে, আচ্ছা এটা হচ্ছে ইমেল। ইমেলটা কিভাবে হয়, যেমন উদাহরণ যদি দেই, info@learnwithashik.com, এইরকম যে ইমেলটা আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে হোস্টিং এ এসে ইমেলের ভিতরে ঢোকে। ওকে, ক্লিয়ার সবাই? তারপর নিচের দিকে আছে হচ্ছে সিলেক্ট পিএসপি ভার্সন। এটা দিয়ে আমরা পিএসপির ভার্সনগুলো চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু গুগল করি পিএসপি অল ভার্সন, মানে এ যাবৎকালে যতগুলো পিএসপির ভার্সন আসছে 5 আগেও ছিল, মানে এখনকার সময়ে, মানে 2020-21 সময়কালে আমরা 5 থেকে শুরু করে 7.45 পর্যন্ত ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে সহজ হচ্ছে অটোমেটিক যেটা থাকে সেটাই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়। আর প্রত্যেকটা হোস্টিং কোম্পানি অটোমেটিক একটা পিএসপি ভার্সন সিলেক্ট করেই দেয়। মেবি আমার সিলেক্ট করা আছে 7.3, কোন কোন কোম্পানির সিলেকশন করা থাকে 5.5। বুঝাতে পারছি? 5 এর নিচে এখন আর কোনো কোম্পানি পিএসপি মাই অ্যাডমিন দেয় না। আর আমরা ভাইয়া বলেন। ভাইয়া, আমার ইমেল আইডি নিয়ে একটা প্রশ্ন ছিল। ওটা হচ্ছে, আপনি যেমন দেখালেন যে কোম্পানির নামে ইমেল অ্যাকাউন্ট করা যাবে, তো আমি যদি কখনো আমার ডোমেইনটাকে আমি যদি আর রিনিউ না করি, তো সেক্ষেত্রে কি আমার অটোমেটিক্যালি আমার ইমেল অ্যাড্রেস গুলো কি মানে অফ হয়ে যাবে? অটোমেটিক অফ হয়ে যাবে, ডোমেন এবং হোস্টিং দুইটাই রিনিউ করতে হবে। আচ্ছা, আমরা ইট সিমস মানে হচ্ছে যদি আমরা মারা যাই তাহলে আমাদের পার্সোনাল ওয়েবসাইট গুলা অটোমেটিক অফ হয়ে যাবে, তাই না? সময় শেষ হলে অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে, কারণ কেউ টাকা দিয়ে সার্ভিস কিনে আপনাকে তো আর ফ্রিতে প্রোভাইড করবে না। এটাই স্বাভাবিক, এটাই সত্য। যেমন আমি যে সার্ভারটা ব্যবহার করি, এই সার্ভারে একটা নির্দিষ্ট পরিমাণ বিল আছে, 8,000 টাকা, 10,000 টাকা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আপনাদের টাকা দিয়ে আমি বিল দিই, তাই না? যে আপনাদের মতো কেউ, যেমন আমার এই সার্ভারে 142 জন ক্লায়েন্ট আছে, উপরে দেখলেন আপনারা অল ক্লায়েন্ট লেখা আছে, আমি নেক্সট পেজ যখন দেখি ওখানে, তো এরকম 142টা ক্লায়েন্টের কাছে
যদি আমি সার্ভারটা বিক্রি করি তখন আমাকে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে, তাই না? সেই অ্যামাউন্ট দিয়েই তো আমি প্লাস মাইনাস করে বিলগুলা দিই। যদি আপনি বিল না দেন আপনার রিনিউর সময়, অবশ্যই সেটা বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা এখন ভাইয়া, আমি আপনাদের যত প্রশ্ন আছে আমি এই কাজটা শেষ করার পরে শুনি সবার প্রশ্ন। সমস্যা হবে? হ্যাঁ, এটাই ভালো হয় না ভাইয়া। না না ভাইয়া, ঠিক আছে। আমি আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শিখাই আপনাদের, তারপরে আমরা মোটামুটি 10-15 মিনিট প্রশ্ন নিয়ে আলোচনা করি। কারণ যেহেতু আপনারা 80 জন আছেন, সুতরাং কি হবে, আমার 80 জনের তো প্রশ্ন নেওয়া লাগবে না, সর্বোচ্চ 10টা প্রশ্ন নিলে 80 জনের উত্তর পেয়ে যাবে। কারণ একাধিক পার্সনের সেম প্রশ্ন মাথায় থাকবে। তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা ফাইল ম্যানেজারে চলে গেলাম, নিউ ট্যাব নিয়ে ফাইল ম্যানেজারটা ওপেন হচ্ছে। আমরা আমাদের লোকাল হোস্ট যখন ব্যবহার করেছি তখন আমরা ব্যবহার করেছি কি, htdocs নামে একটা ফোল্ডার, রাইট? সেই ফোল্ডারের ভিতরে আমি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি, সেটা সেই ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটা কি করতে পারি, ইনস্টল করতে পারি, রাইট? জি ভাই, জি আমরা হোস্টিং এর ভিতরে আমরা ব্যবহার করব পাবলিক এইচটিএমএল নামে যে ফোল্ডারটা আছে এইটা। আপনাদের মনে মনে ভাবতে হবে অফলাইনে যেটা ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে htdocs, অনলাইনে যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে পাবলিক এইচটিএমএল। দুইটা একই কাজ করে, দুই কোম্পানি, দুই মেথড, দুই ধরনের নাম। আচ্ছা, আমরা পাবলিক এইচটিএমএলটা ওপেন করি। আমরা লেফট বার থেকে ওপেন করতে পারবো অথবা আমরা সরাসরি ডান থেকে ওপেন করতে পারবো। আমার একটা ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা ছিল যেটা মেইন ডোমেইনে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করব। আচ্ছা, এক মিনিট, সেটা হচ্ছে আপলোড করে আনজিপ করা সহ দেখাই দিব না এটা দিয়ে ইনস্টল করে দেখাবো, যেটা সুবিধা মনে করে? কি করব? প্রথমে আপনি ফাইল আপলোডটা দেখাই দেন, তারপর ওয়ান ক্লিক ইনস্টলটা ওটা দেখাই দেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের ফাইলটা ডিলিট হচ্ছে। আচ্ছা, আমরা পাবলিক এইচটিএমএল এ প্রবেশ করার পর আমরা আপলোডে ক্লিক করব। এখন আমরা পাবলিক এইচটিএমএল এর ভিতরে আছি, এই যে এখানে আছি। আসার পর এখানে আমার ভিতরে দুইটা ফোল্ডার আছে, এই দুইটা ফোল্ডার থাকুক, এই দুইটা আশা করি আপনাদের কোনো ডিস্টার্ব করবে না। ধরবেন আপনার এখানে কোনো ফোল্ডার থাকবে না, আমি ক্রিয়েট করে রাখছি কারণ এখানে আমার কিছু ব্যক্তিগত ডাটা আছে, এই জন্য এটা রয়েছে। আপনারা আপলোডে ক্লিক করবেন। যখন আপনারা আপলোডে ক্লিক করবে তখন আপনার সিলেক্ট ফাইল দিতে বলবে। আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা আমরা আপলোড করব। সেটা কোথায় আছে আমরা একটু খুঁজে নিব, তারপর সেটা আমরা আপলোড করব। ওয়ার্ডপ্রেস 5.6.1 16 মেগাবাইটের ফাইল, আমরা এটা আপলোড দিয়ে দিলাম। আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে সেটা আপলোড হবে। আমার মোটামুটি 10 সেকেন্ড লাগলো আর কি। তো আমি ব্যাক দেওয়ার পর এখানে আমি জিপ ফাইলটা পাবো। এই ফাইলের উপরে রাইট মাউস ক্লিক করে এটাতে ক্লিক করে আমরা এটাকে আনজিপ করে নিব। আচ্ছা, আনজিপে ক্লিক করলে এটা আনজিপ হয়ে আমাদের একটা নতুন একটা ফোল্ডার দিবে আমাদের ডেস্কটপের মতো। এই ফোল্ডারের ভিতরে আমাদের ডাটাগুলো আনজিপ হয়েছে। এখন আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, এখানে পাবলিক এইচটিএমএল মানে আপনি যে ডোমেইনের উপরে, আপনি আপনার যে ডোমেইনের উপরে ইনস্টল করবেন, যদি সরাসরি ওই সাইটে ঢোকার সাথে সাথেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা দেখায় তাহলে সরাসরি পাবলিক এইচটিএমএল এর ভিতরে ইনস্টল করতে হবে। পাবলিক এইচটিএমএল ভিতরে ঢুকবেন, তারপর এইখানে ইনস্টল করতে হবে। আর যদি ভিতরে কোনো সাব পেজে করেন, সাব পেজ কোনটা, যেমন লোকাল হোস্ট হচ্ছে মেইন ডোমেইন স্ল্যাশ হচ্ছে ব্যাচ 3, এটা হচ্ছে সাব পেজ। আমরা সরাসরি মেইন পেজ ইনস্টল করব। তো সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর যে ডাটাগুলো ছিল সেগুলো আমরা সিলেক্ট অল করে আমরা এভাবে ধরে টান দিয়ে আমরা পাবলিক এইচটিএমএল এ ছেড়ে দিতে পারি, অথবা আমরা মুভে ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা কাট করে শুধু পাবলিক এইচটিএমএল যে ফোল্ডার আছে এখানে আমরা মুভে ক্লিক করতে পারি। আমাদের মুভ হয়ে গেলে আমরা ব্যাক করব, দেন এইখানে দেখেন সব ডাটাগুলো আমাদের চলে আসছে, আমাদের জিপ ফাইলটাও চলে আসছে। আমরা জিপ ফাইলটা ডিলিট করে দিই, আমাদের লাগবে না। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা ডিলিট করে দিই, ফোল্ডারটা আমাদের লাগবে না। এখন দেখেন তো এই জিনিসগুলো আপনাদের পরিচিত কিনা? পরিচিত? জি ভাই। আচ্ছা,
সবার যেহেতু ওই জিনিসগুলো পরিচিত, তো এখানে দেখেন লেখা আছে কি ইন্ডেক্স অফ, আর এখানে একটা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল আছে। তো আমি যেহেতু এইখানে আমি সব ফাইলগুলো আনছি, এখন আমি রিলোড দিতে পারি। দেখেন রিলোড দিলে এখন আমাকে সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টলে নিয়ে যাবে। নিয়ে আসছে জি জি ইনস্টলে? জি ভাই। জি ভাই। কারো বুঝতে অসুবিধা আছে এখন পর্যন্ত? না ভাই, প্রবলেম নেই। ওকে, কন্টিনিউতে ক্লিক করব। আমাদের আবার সেম 5টা ওয়েতে কাজ করতে হবে। আমরা তো জানি 5টা ওয়ে কি, তাই না? লোকাল হোস্ট আমরা যখন জি ভাই। ইনস্টল করেছি তখন আমরা জানি এটা কিভাবে কাজ করে। ওকে, আমরা লেটস গোতে ক্লিক করি। ভাই ভিডিও কি রেকর্ড হচ্ছে এখন? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে। আমরা ডাটাবেস নেম দিব, ডাটাবেস ইউজার নেম দিব, ডাটাবেস পাসওয়ার্ড, আর বলছিলাম 4 নাম্বার এবং 5 নাম্বারটা আমাদের হাত দেওয়ার কোনো দরকার নাই, কোনোদিনও হাত দিব না। আমরা প্রথম 3টায় কাজ করি। আচ্ছা, এখন আমরা জানি যে ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে, এটাই চিরন্তন সত্য। তো আমরা আবার এই ফাইলের ভিতরে চলে আসবো। আসার পর আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকবো না, আমরা সরাসরি মাই এসকিউএল ডাটাবেস ওপেন নিউ ট্যাব করে নিয়ে নিব। এখানে আসার পর আমরা এখান থেকে আমরা একটা মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসের নাম দিলাম, ধরেন কি দিব বলেন, একটা নাম বলেন, বলেন তো একটা নাম। সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস। আচ্ছা, সেকেন্ড ক্লাস নামে একটা ডাটাবেসের নেম দিলাম। ডাটাবেসটা আমি ক্রিয়েটে ক্লিক করে ডাটাবেসটা ক্রিয়েট করে আমি গো ব্যাগে ক্লিক করলাম। এখানে দেখেন আমার ডাটাবেস নামটা তৈরি হয়েছে এবং তার সাথে আমার কি যেন আসছে সামনে, তাই না? এগুলা কি আসছে ভাই? এগুলা দিলাম শুধু সেকেন্ড ক্লাস, আসলে এগুলা কি? এটা হচ্ছে আপনার হোস্টিং এর ইউজার নেম, যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন আপনার হোস্টিং এ। এইটা সহ পুরোটা আপনার কপি করে নিয়ে আপনার এই সেটআপের প্রথম বক্সে বসাতে হবে। ওকে, ক্লিয়ার আমরা? জি ভাই। এখন জি ভাই। আমরা লোকাল হোস্টে ব্যবহার করেছি রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, রাইট? জি ভাই। কিন্তু হোস্টিং এ এরকম কোনো নিয়ম নাই, কারণ সিকিউরিটি রিজনের জন্য ইউজার নেম রুটও থাকে না, পাসওয়ার্ডও ব্ল্যাঙ্ক থাকে না। এই জন্য আমাদের এইখানেই নিচের দিকে আসলে দেখেন লেখা আছে মাই এসকিউএল ইউজার অ্যাড নিউ ইউজার। আমাদের আবার সেই ইউজারটা ক্রিয়েট করতে হবে। আমরা ইউজারের নাম আবার দিলাম সেকেন্ড ক্লাস, ধরেন আমরা ইউজারের নামও সেম দিলাম, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। তারপর আমরা পাসওয়ার্ড এখান থেকে লিখতেও পারি, অথবা আমরা জেনারেটে ক্লিক করে এই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তারপরে এখানে টিক দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করতে পারি। পাসওয়ার্ড ভেরি স্ট্রং লেখা আসছে। এখন আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করলে আমাদের ইউজার এবং ইউজারের পাসওয়ার্ডটা তৈরি হবে। আমরা কি ক্লিক করব? জি ভাইয়া। আচ্ছা, ক্লিক করলাম। এখন আমাদের ইউজার নেমও ক্রিয়েট হয়েছে, পাসওয়ার্ডও ক্রিয়েট হয়েছে। তো আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি। পাসওয়ার্ডটা কপি করা ছিল, ইউজার নেম ছিল এইটাই। দেখেন ইউজার নেম এটা কিভাবে, আমি যদি এই ট্যাবে আবার আসি, এটা হচ্ছে কারেন্ট ডাটাবেস, এই হচ্ছে আমার ডাটাবেসের নেম। ক্লিয়ার? জি। আর নিচের দিকে আসলে এই হচ্ছে আমাদের ইউজার নেম, কারেন্ট ইউজার। ক্লিয়ার? একই নাম। এটা যদি আমি জি জি কপি করে নেই, এটা যদি আমি কপি করে নেই, এখানে যদি পেস্ট করি, একই কাহিনী, কারণ আমরা নাম একই দিছি। আর আমরা জানি আমাদের যে লগ ইন করার ইউজার নেম সেটা শুরুতে অটো চলে আসবে, আর পাসওয়ার্ডটাও আমরা বসিয়েছি। আর 4 নাম্বার 5 নাম্বারে আমরা কাজ করব না। ওকে, তাহলে কি আমরা এখন নেক্সট দিব আমাদের কাজ অনুযায়ী? জি জি। আচ্ছা, কিন্তু না, ভাইয়া, আমরা নেক্সট ভাইয়া। দিতে পারবো না। একটা কথা ছিল সেখানে ভাই, হচ্ছে আমাদের যে ডাটাবেস হোস্ট আছে সেখানে তো আমাদের আগেটা যেহেতু আমাদের লোকাল হোস্ট ছিল, এখন তো এটা লাইভ, মানে আপনি লাইভ সার্ভার আমরা করতেছি না কাজটা, বা এই করবো না, ইনস্টল করতেছি না। তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন কিছু। আমরা তো লাইভ সার্ভারে করতেছি। আপনি কে প্রশ্ন করলেন? ভাই আমি প্রশ্ন করেছিলাম। লাইভ সার্ভারেই তো করেছি আমরা কাজটা। না না, তাহলে ভাই কিভাবে ওই যে আমাদের ওইখানে ডাটাবেজের যে হোস্ট আছে ওইখানে তোমাদের লোকাল হোস্ট দেওয়া আছে মেবি বক্সটাতে। দেখেন কই লেখা আছে লোকাল হোস্ট? এই ডাটাবেস হোস্ট ভাই এখানে দেখেন, যে এখানে তো নিচে লোকাল হোস্ট লেখা আছে।
ভাইয়া তো বললো ওটা হাত না দিতে। 4 নাম্বার 5 নাম্বারে তো আপনাকে হাতই দিতে না করছি, হ্যাঁ এটা হ্যাঁ তো এটা আপনার বুঝতে কোনো পারছি। কাজই না। লোকাল হোস্ট মানে দুনিয়ার সব হোস্টিংই লোকাল হোস্ট, সেটা আপনার বড় দামি সার্ভারই ব্যবহার করেন অথবা আপনি 100 টাকার হোস্টিং ব্যবহার করেন। না এখানে একটু কনফিউশন ছিল ভাই, এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ওকে, আমি ধন্যবাদ আপনাকে। সরাসরি শুরুতেই বলছি হাত দিবেন না। আচ্ছা এখানে ইউজার নেম ক্রিয়েট করছি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, ডাটাবেস নেম ক্রিয়েট করছি, এখন আমরা সাবমিট দিব। না ইউজার আপনাদের নেমটা হিসাব আমার অনুযায়ী নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সাথে আমরা কথা কেটে আসছে, যদি আরেকবার মানে শর্ট টাইম যদি একটু রিভিউ দিতেন। ইউজার নেম কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে রিভিউ দিব। জি জি জি, শুধু এটুকু দিলেই হবে। এই যে এখানে যে আসলেন আপনি মাইস্কুল ডাটাবেজের ভিতরে, এখানে নিচের দিকে আসলে মাইস্কুল ইউজার নেম, এখানে আপনি আপনার ইউজার নেম লিখবেন, পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই নিচের দিকে আপনাকে ইউজার নেম দিবে আর এখানে চেঞ্জ পাসওয়ার্ড করার অপশন দিবে। যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে আমি চেঞ্জ করব না। আর যে জিনিসগুলো আমি পাইলাম, যে ইউজার নেমটা আমি তৈরি করেছি সেই নামটা আমি এখানে দিয়েছি, আর পাসওয়ার্ড যেটা আমি কপি করেছি সেটা এখানে দিয়েছি। বাইরে যে কথা বলেন মাইক বন্ধ করেন। এখন আমরা সাবমিটে ক্লিক করব না, কারণ আমাদের ডাটাবেজের ভিতরে ফাইল ঢোকার জন্য একটা পারমিশন লাগবে। এখানে লেখা আছে, উপর থেকে যদি নিচের দিকে একটু নামেন, এটা হচ্ছে কারেন্ট ডাটাবেস, এই হচ্ছে আমাদের ডাটাবেস, আর একদম নিচে হচ্ছে কারেন্ট ইউজার, আর তার উপরে লেখা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে আপনার ইউজারের সাথে ডাটাবেজের, মানে আপনার ইউজার এবং আপনার ডাটাবেজের দুইটার একটা সম্পর্ক তৈরি করতে হবে। এখানে আছে আপনার অনেকগুলো থাকলে সিলেক্ট করতে বলবো, আর একটা একটা থাকলে সরাসরি এভাবেই থাকবে। আপনি দেখে নেবেন আপনার ইউজার নেম এবং আপনার ডাটাবেস নেম দুইটা একই আছে কিনা, তারপর অ্যাডে ক্লিক করবেন। একদম সহজ। অ্যাডে ক্লিক করার পর এখানে অল প্রিভিলেজে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনার ডাটাবেসে যে ডাটাগুলো ঢুকবে, ডাটাবেস তৈরি হবে, ভিতরে ফাইল ডিলিট করার অপশন, ডাটাবেসের ফাইল ইন্ডেক্স হবে, টেবিলগুলো লক হবে, এগুলো আসলে এখনই বুঝবেন না, তো এগুলো ফাংশনটা এলাও করতে হবে। মেক চেঞ্জে ক্লিক করলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা সাবমিটে ক্লিক করতে পারি। এখানে এক্সট্রা কাজ করেছি কয়টা, ইউজার নেম তৈরি করেছি, পাসওয়ার্ড তৈরি করেছি, আর ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা সম্পর্ক তৈরি করে আসলাম। এখন আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিয়ার? জি আমি ক্লিয়ার হয়ে গেছি। সবাই ক্লিয়ার? জি 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 জি। ধরেন আমি ওই সম্পর্কটা তৈরি করলাম না, এখান থেকে আমি সম্পর্কটা আবার বিচ্ছিন্ন করে সেভ দিলাম, দেখেন কি হয়। সাবমিট দিলাম, ওকে, আপনাদের হিসাব অনুযায়ী সাবমিট। কি আসছে, ক্যান নট সিলেক্ট ডাটাবেস, আর ইউ শিওর ইট এক্সিস্ট, ট্রাই এগেইন, আর বাকিগুলো আমরা না পড়লাম। বুঝাইতে পারছি? পাসওয়ার্ডটা আবার পেস্ট করে দিই, কারণ জানি আমি পাসওয়ার্ড থাকবে না। এখন আবার আমি এগুলা দুইটাকেই যে দেখেন ইউজার এবং ডাটাবেস দুইটার নাম উপরে আছে, কনফিউশনের কিছুই নেই। মেক চেঞ্জে ক্লিক করবেন। এখন আমি আবার সাবমিট দিই, দেখেন অলরাইট, ক্লিয়ার? জি ক্লিয়ার। রান দ্য ইনস্টলে আমরা ক্লিক করে নিচ্ছি। এখন আমাদের সাইটের টাইটেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড কনফার্ম করলাম, ইমেল দিয়ে দিলাম, আর সার্চ ইঞ্জিন ক্লোজ করে দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। সবকিছু ঠিকঠাক আমাদের ইনস্টল হয়ে যাবে এবং আমাদের সাইটে খুব দ্রুত ঢুকবে এবং আমরা অ্যাডমিন প্যানেলতে ঢুকতেই পারি। এখনো এরর দেখাচ্ছে কারণ সেই ইনস্টল এখনো নিচ্ছে, ডাটাবেজের সাথে একটা সম্পর্ক হচ্ছে, তাই সে এখন ইনস্টল নিচ্ছে। একটু পরেই সাইট চলে আসবে, আমরা সরাসরি /wp অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবো। দেখেন ইনস্টল ডান, কিন্তু এই পাশে এখন ইনস্টল হচ্ছে, দেখেন ইনস্টল শেষ। এখন দেখেন এখানে পোস্ট আসে না, এখন রিলোড দিলে আবার পোস্ট আসবে, এই যে আসছে, মানে এখন ফুল ইনস্টল কমপ্লিট। এখন আমরা চাইলে /wp-admin দিয়ে আমরা লগ ইন করতে পারবো। ইউজার নেম ছিল আশিক, পাসওয়ার্ড ছিল 12345। আচ্ছা লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন কমপ্লিট। এখানে ড্যাশবোর্ডে ঢুকেছে, এই যে লগ ইন, ঠিক আছে। এখন আমরা এটাকে ধরেন ডিলিট করে দিব। আমরা এই জিনিসটা মাত্র 30 সেকেন্ডে ইনস্টল করব। এখন বলেন এটা আবার কিভাবে সম্ভব, নাকি? আমরা ফুল ডিলিট করে দিচ্ছি, লাগবে না আমাদের। ডিলিট করে দিলাম। আর যদি আপনি ডাটাবেস ডিলিট করতে চান
সেক্ষেত্রে সেম ওয়ে সুন্দর করে এখান থেকে যে ডিলিট বাটন আছে, এই যে ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট ডাটাবেস, মানে মাইস্কুয়েল ডাটাবেজের ভিতরে এসে আপনি ডিলিট করতে পারবেন ডাটাবেসগুলো। আমি ডাটাবেসগুলো ইউজার নেমগুলো ডিলিট করে দিচ্ছি আগে, তারপর আমরা শুরু করি। আগের তৈরি করা ছিল, এটা ভয় পাওয়ার কিছু নাই যে ভাই এতগুলা কেন ডিলিট করে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন ডিলিট করে দিয়েছে, এখন কিন্তু আর নাই কিছু, ফাইলই নাই, দেখছেন 404 ইরর, কিচ্ছু নাই এই জন্য। আচ্ছা, আমার আর বাকি আছে হচ্ছে দুইটা ইউজার নেম ডিলিট করা। নিচের দিকে যাই, ইউজার নেম ডিলিট। আর অটোমেটিক কাজ করলে আপনার ইউজার নেমও ক্রিয়েট করতে হবে না, পাসওয়ার্ডও ক্রিয়েট করতে হবে না, সব অটো নিবে। আচ্ছা, এখন আমাদের সব ডিলিট করা শেষ। এখানে দেখেন কিছুই নাই। আমরা আবার মেইন ফাইলে চলে যাই, একদম নিচের দিকে আসবো। যারা পেইড হোস্টিং ব্যবহার করব শুধুমাত্র এটা তারাই পাবো। সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার নামে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস সহ আরো 450 সফটওয়্যার আছে যাদেরকে আমরা ওয়ান ক্লিক ইনস্টল করতে পারবো। আচ্ছা, ওপেন নিউ ট্যাব দিয়ে আমি এটা ওপেন করলাম। ওকে, এখানে দেখেন লেখা আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ফাইলের মধ্যে আছে। এখানে আমি ইনস্টলে ক্লিক করব। এখানে কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, অ্যাভেলেবেল স্পেস, রিকোয়ার্ড স্পেস। আপনার মিনিমাম আপনার স্পেস থাকতে হবে হচ্ছে 51 মেগাবাইট। আমি বলছিলাম যে 50 থেকে 70 মেগাবাইট খাই ইনস্টল করার সময়, মনে আছে সবার? ইনস্টলে এখান থেকে আমার পিএসপি যে 5.6.1 আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, তাই এই ভার্সন হয়েছিল। আমরা 4.9 থেকে শুরু করে 5.61 পর্যন্ত ইনস্টল করতে হবে, এটা সর্বোচ্চ লেটেস্ট। তারপর আমরা আমাদের ওয়েবসাইটের আগে শুরুতে আমরা এইচটিটিপিএস দিব নাকি সাথে www যোগ করব? এইচটিটিপিএস পারফেক্ট। তারপর আমরা কোন ডোমেইনে ইনস্টল করব? offshorehost.xyz এই ডোমেইনে করব। আর পাশে wp আছে মানে এরকম কাহিনী, localhost/wp এই ফোল্ডারে ইনস্টল হবে। আমাদের তো এই ফোল্ডার দরকার না, আমাদের সরাসরি দরকার কি লোকাল হোস্ট, মানে হচ্ছে পাবলিক HTML ইনস্টল দরকার নাকি? জি, বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। আমরা wp-টা এখান থেকে কেটে দিব সরাসরি। তারপর আমরা ওইখানে কি লিখতাম, মানে ডাটাবেস কানেকশনের পরে আমাদের সাইটের টাইটেল দিতাম, তাই না? যে ব্যাচ 2 আর একটা ডেসক্রিপশন, হ্যালো ওয়ার্ল্ড ডেসক্রিপশন। আর অ্যাডমিনের ইউজার নেম কি, ধরেন দিলাম আমার নাম, পাসওয়ার্ড দিলাম ধরেন 1 2 3 4 5, অ্যাডমিনের একটা ইমেল যেটা আমরা সব শেষে ব্যবহার করি। তারপর আমরা একদম নিচে এসে ইনস্টলে ক্লিক করব, আর কোনো কাজ নেই। বুঝাইতে পারছি? আবার রিভিউ দিচ্ছি। ভার্সন সিলেক্ট করবেন, HTTPS সিলেক্ট করাই থাকবে, ডোমেইন সিলেক্ট করাই থাকবে, এই পাশের বক্সটা কেটে দিবেন। তারপর ব্যাচ 2 মানে আপনার যে টাইটেল, সাইটের ডেসক্রিপশন, সাইটের অ্যাডমিন ইউআরএল, সরি অ্যাডমিনের ইউজার নেম, অ্যাডমিনের পাসওয়ার্ড, আর হচ্ছে অ্যাডমিন ইমেল। তারপর আপনার সাইটের ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রথমে শো করে সেইটা আমাদের ইংলিশই থাকবে অবশ্যই। তারপর আমরা সরাসরি ইনস্টলে ক্লিক করব। ব্যাস, আমাদের কি বলছে, নোট ইনস্টল করতে বলছে। সরি, এখানে কি বলছে, দা ফলোইং এরর। আচ্ছা, রিইনস্টল, আনইনস্টল। আচ্ছা, ওকে। আমার এই পেজে এইখান থেকে একটা ইনস্টল করা ছিল, যে কারণে এটা ইনস্টল নিল না। এর কারণ হচ্ছে ও তো সফটওয়্যার, ও তো বুঝতেছে না যে আমি ভিতর থেকে সব ডিলিট করে দিছি। যে এইখানে নিচের দিকে দাঁড়ান আমি দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসে যখন আমি প্রবেশ করি এখানে নিচের ভাইয়া ওই যে দিকে স্টারের পাশের বক্সটাতে ক্লিক করলে পাওয়া যায় ওটা। এই যে এখানে, যাই হোক এখানে রিমুভে ক্লিক করে আমি আমার সব ডাটাগুলো আমি রিমুভ করে নিচ্ছি। রিমুভটা হয়ে গেছে না, এই যে রিমুভ শেষ। এই এখন আমি আবার যদি সেম ভাবে ইনস্টলে ক্লিক করি, আমার ইনস্টলটা হবে। কারণ সফটওয়্যার তার বুঝে না, তার ডাটা আছে সিকিউর সে। আচ্ছা, 3-4 মিনিট ওয়েট করতে বলছে, আমাদের 1 মিনিটও লাগবে না, ইনস্টল হয়ে যাবে। এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে দেখবেন আমি যদি এখানে রিলোড করি, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে আশা করি। এই দেখেন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেসের নাম, ডাটাবেসের ভিতর মেগাবাইট ঢুকছে।
ইউজার নেম ক্রিয়েট হয়েছে, এখানে অ্যাডে ক্লিক করি, ঠিক আছে? বুঝেন ব্যাপারটা, যে আমরা একটু আগে অ্যাড করলাম, দেখেন অ্যাড সবগুলো হয়ে আছে। মেথড ক্লিয়ার সবাই? কেন আমি এগুলা করছি? জি এই পাশে দেখেন ইনস্টল হয়ে গেছে, ইয়েস বস ক্লিয়ার। এই পাশে দেখেন ইনস্টল হয়ে গেছে। সরাসরি যদি সাইট লিংকে ঢুকি, এই যে সাইট চলে আসছে। যদি আমি সরাসরি এখান থেকে অ্যাডমিন ইউআরএল এ ঢুকি, তাহলে আমার পাসওয়ার্ড চাইবে না প্রথমবার। আর যদি আমি কপি করে নিয়ে ঢুকি, তাহলে পাসওয়ার্ডটা চাইবে। মানে প্রথমবার চাইবে না হচ্ছে, সেই ইনস্টল করছে। এই এখানে দেখেন বিশাল বড় আবল তাবল অক্ষরে লেখা আছে, আর সরাসরি আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে গেল। আমি যদি নেক্সট টাইম লগ আউট করে লগ ইন করতে দিই, তাহলে আমার পাসওয়ার্ড আবার চাবে, তখন থেকে চাবে। আশা করি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমরা অনলাইনে ক্লিয়ার। আমরা কোন অপশনে ইনস্টল করব অনলাইনে ওয়ার্ডপ্রেস, ম্যানুয়ালি নাকি ডাইরেক্ট সফটওয়্যার থেকে? অটো ম্যানুয়ালি করতে যাবেন কেন, এত ঝামেলা করবেন কেন? যে জায়গা 30 সেকেন্ডে কাজ হয়, ওই জায়গা আমি 3 মিনিট কেন নষ্ট করব? তো সময়ের দাম আছে, তাই না? ঠিক আছে ভাইয়া, একই কাহিনী, সমস্যা নেই। তো আচ্ছা, তো এরকম মেসেজ আসতেই থাকে, কি করব বলেন? দেখেন কত মেসেজ আইসা রয়েছে। তো রিসেন্টলি মেসেজ আর পেন্ডিং মেসেজের কথা তো বাদই দিলাম। এখন আমরা ইনস্টল শেষ করলাম, আরো ফাইল ম্যানেজারের ডাটাগুলো তো দেখাইলাম না, যে ডাটাগুলো গেছে কিনা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর পাবলিক স্টেবলে আসলে দেখেন ডাটাগুলো আছে, আমরা ডিলিট করে দিয়েছিলাম ডাটাগুলো। জি জি। আশা করি আমরা সবাই কিভাবে অফলাইনে এবং কিভাবে অনলাইনে কাজ করবেন ক্লিয়ার। আর অনলাইনে কেন আপনি হোস্টিং ব্যবহার করবেন, আপনার প্রশ্ন থাকতে পারে নাকি, যে ভাই আমি কেন হোস্টিং ব্যবহার করব, কেন আমি লোকাল হোস্ট ব্যবহার করব না? এই প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে থেকে একজন দেন। কেন অনলাইনে ব্যবহার করব? অনলাইনে ব্যবহার করলে হলো ওটা আর কি অন্যান্য কম্পিউটার থেকে ভিউ করতে পারবে, ভিজিট করতে পারবে, কিন্তু আমাদের লোকাল হোস্টের থেকে আমি একমাত্র আমার লোকাল হোস্টের সার্ভারটা সেটে দেখতে পারবো। না, আমার পিসি তো অলওয়েজ অন থাকবে না, সো যতক্ষণ পর্যন্ত অন থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা ব্রাউজ করা যাবে। আর পিসি অফ হয়ে গেলে কি আমার সার্ভারটা অফ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কেউ আর দেখতে পারবে না। আচ্ছা, সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন সবথেকে সেফ থাকে। আচ্ছা ভাই, মানে সবচাইতে ব্যাপারটা মজার ব্যাপারটা হচ্ছে অফলাইনে হোস্টিংটা করলে ওটা মানে অত্যন্ত স্লো কাজ করে, মজা পাওয়া যাবে না। কিন্তু অনলাইনে যখনই করবো তখন ওটা ফাস্ট আর কাজ করে অনেক মজা পাওয়া যাবে। উত্তর রাইট। আমি ক্লায়েন্টের প্যানেলে করা লাগবে, যে জন্য ক্লায়েন্টই শিখবে। থ্যাংক ইউ রাজু আপনাকে, রিয়াজ আপনাকে। আমি এখন সুন্দর করে বলে দিই আমি, এবং পার্থক্যটাও আপনাদের বুঝাই দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানি না প্রথম দিন বলছিলাম কিনা, যে আপনি যদি এই জগতে কাজ করতে আসেন, আপনার জন্য মোটামুটি ডোমেইন হোস্টিং কিনা ফরজ। কেন বললাম প্রশ্ন করেন, যারা নতুন আছেন তারা প্রশ্ন করেন, ভাই কেন বললেন এই কথাটা আমাদের? হ্যাঁ ভাই, একটু বলে দিন। আচ্ছা, নতুনদের প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছিল। তাহলে ভাইয়া ডোমেইন আর হোস্টিং যদি কিনতে হয়, তাহলে কি আমরা কি এখন কিনে ফেলবো নাকি পরে কিনলে হবে? আপনাদের আচ্ছা, আমি আগে সমস্যার সমাধান, মানে সমস্যা কি কি হতে পারে আমরা সমস্যা নিয়ে আগে কথা বলি, তারপরে আপনি আজকেই কিনবেন নাকি 1 মাস পরে কিনবেন সেটা নিয়ে কথা বলতেছি। কারণ হোস্টিং কেনাটা জরুরি না, আগে আমাদের শিখতে হবে, বুঝতে হবে ভাইয়া হোস্টিংটা কেন আমরা ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, তাই কি? যারা আমরা বুঝি তাদের উত্তর কি হ্যাঁ? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে আমার অনলাইন সার্ভার, আর এটা হচ্ছে আমার অফলাইন সার্ভার। যদি আপনাদের আমি ওভারভিউটা এখনো দেইনি, মানে ওভারভিউটা দেওয়া হয়নি ওয়ার্ডপ্রেস সম্পর্কে, যে এই ফাংশনগুলোর মূলত কাজ কি। আচ্ছা, সময় আছে আমাদের হাতে এখনো 40 মিনিট, তাই না? 9:30 আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য লাগবে হচ্ছে থিম আর লাগবে হচ্ছে প্লাগইন। আমরা
অফলাইনে অ্যাড নিয়ে গিয়ে আমি প্রথমে আগে বুঝবেন না, আমি কিছু প্লাগইন ইনস্টল করব। প্লাগইন এখানে 58,000 প্লাস প্লাগইন ফ্রিতে দেওয়া আছে, যেটা আমরা ব্যবহার করে নিজেদের সাইট খুব সুন্দর তৈরি করতে পারবো। ঠিক আছে, আমি আগে অফলাইনে ইনস্টলে ক্লিক করে তারপর সঙ্গে সঙ্গে আমি অনলাইনে ক্লিক করব। ওকে, অফলাইনে ইনস্টলে ক্লিক করলাম, অনলাইন ইনস্টলে ক্লিক করলাম, দেখি আমার কোনটা আগে কাজ করে। ওকে, দেখেন অ্যাক্টিভ, এটা দেখেন ইনস্টল হইতেই আছে, দেখি কতক্ষণ যায় সে। ওটা অলরেডি ইনস্টল হওয়া শেষ, আর এটার অবস্থা এই দেখছেন কত সেকেন্ড লস আমাদের, মিনিমাম 20 সেকেন্ড, তাই না? আচ্ছা, আমরা আরো কিছু প্লাগইন ইনস্টল করার চেষ্টা করি যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। হচ্ছে ই-কমার্স, যেটা দিয়ে আমাদের আচ্ছা প্লাগইন কেন ব্যবহার করি, প্লাগইন কেন ব্যবহার করব, প্লাগইন কি কাজে ব্যবহার হয়, এগুলো নিয়ে আমি বলতেছি। কেন আমরা লোকাল হোস্ট ব্যবহার করব না সেটার জন্য আমি এই জিনিসটা জাস্ট বোঝাই দিয়েছি। আচ্ছা, আমি আবার এটা ইনস্টল দিলাম, অনলাইনেরটাও ইনস্টল দিলাম। ওকে, দেখি কোনটা আগে হয়। আমি অফলাইন আগে দিচ্ছি, দেখা যাক কি অবস্থা। আমি মানে জাস্ট আপনাদের পার্থক্যটা বোঝাই। দেখি কি হয় কাহিনী। অফলাইন আগে হইলে তো সর্বনাশ, তাই না? অনলাইনের কাজ সারা নাকি নাকি যারা অনলাইন ব্যবহার করি বা মোটামুটি জানি, কি বলেন? এটা হচ্ছে অনেক ভারী একটা প্লাগ, প্রায় কত 7 মেগাবাইট বা এরকম, তার চেয়েও বেশি। এই জন্য মানে এটা ব্যবহার করার কারণ হচ্ছে এই কারণে যে যেন ব্যবহার করে মজা পাই, মানে কোনটা ব্যবহার করে মজা পাই সেটা দেখার জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অফলাইনে সম্ভবত ফেড লেখা দিবে। আচ্ছা দাঁড়ান না, অনলাইনেও ফেড লেখা দিতে পারে, কারণ টাইম নিচ্ছে কেন? অনলাইনে তো টাইম কথা না, দেখা গেছে এই দেখেন অনলাইনে শেষ ইনস্টল, অ্যাক্টিভ করা শেষ, ফেড লেখা দিবে ভাইয়া, মানে আমার যত ফেড লেখা দিবে। হ্যাঁ, এই জিনিসটাই যারা নতুন আছে তারা তো ভাই জানে না, নতুনদের তো আমার জানাইতে হবে সমস্যাটা কই, সমস্যা কেন। মানে এখনো তো নতুনরা প্লাগইন মানে কি তাও বুঝে না, তাই না? তারপরেও আমি জাস্ট কম্পেয়ার করতেছি যে মানে অনলাইন ভার্সেস অফলাইনের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। মানে যদি আমার অফলাইনে লাগে 10 সেকেন্ড, অনলাইনে লাগে 10 সেকেন্ড, অফলাইনে যদি 20 সেকেন্ড লাগে, তাইলেই তো আকাশ পাতাল নাকি? 1 মিনিট লাগলে ওদিকে 2 মিনিট নাকি? বিষয়টা তো তাই। এখন আসি, এটা এভাবে ইনস্টল হইতেই থাকুক, ওরে নিয়ে আমার কথা নাই, হইতে থাকুক। আমি জানি ও হবে না, একটু পরে ও এমনিতেই ফেল্ড মারবে। এটা কেন হয়? আপনার এই ওয়ার্ডপ্রেসটা অনলাইন থেকে ইনস্টল নিচ্ছে, অনলাইন থেকে আপনার পিসিতে ডাউনলোড হবে, তারপরে সে ইনস্টল নেবে, এই জন্য সে এত সময় নিচ্ছে। এর মধ্যে যদি অনলাইন থেকে ডাউনলোড হইতে ব্যাঘাত ঘটে, এখানে ফেল্ড মারবে। আর এটা হচ্ছে সরাসরি ইন্টারনেটের সাথে কানেকশন, মানে ইন্টারনেট টু ইন্টারনেট, গতি হচ্ছে রকেট। বুঝাইতে পারছি? গতি কি? রকেট। মানে ইন্টারনেট টু ইন্টারনেট সম্পর্ক কি? সেম না? একই জিনিস না? একই জিনিস কি না? জি জি। ইন্টারনেট আর পিসি কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা দুনিয়া, আলাদা জগৎ। যে কারণে এটা ইনস্টল নিবেই না, সে ঘুরতেই থাকবে, আরো 2-1 মিনিট ঘুরে ঠাস করে দেখাবে যে ইনস্টল ফেইলড। বুঝাইতে পারছি? জি জি। যদি আপলোড প্লাগইন ইউজ করি তাহলে কি এই প্রবলেমটা সলভ হবে? এই দেখেন মাশাআল্লাহ ইনস্টল ফেইলড আসছে। হ্যাঁ, এটার জন্য আলাদা সমাধান হচ্ছে wordpress.org তে ঢুকতে হবে। org তে ঢোকার পরে এই প্লাগইনটাকে ম্যানুয়ালি প্লাগইনে গিয়ে সেটাকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। এখানে সার্চ করতে হবে, ই-কমার্স লিখে সার্চ করলে এখানে আসবে। আসার পর এটা ওপেন করতে হবে, ওপেন করার পর ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোড করতে হবে। তারপর আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে গিয়ে ই-কমার্সটা
এভাবে ইনস্টল করতে হবে। এই হচ্ছে সে সেকেন্ড ইনস্টল নিল। এখন দেখছেন অনলাইনের চাইতেও ফাস্ট, কারণ মানে অফলাইনের ডিস্কের সাথে মানে আপনার পিসির সাথে পিসির ডিস্কের সম্পর্ক হচ্ছে মিলি সেকেন্ডের। সে মিলি সেকেন্ডে আপনার ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা আপলোড নিল মিলি সেকেন্ডে, এখন সেই ইনস্টলটা নিচ্ছে। জাস্ট বুঝাইতে পারছি কাহিনী? আর আমার পিসি হচ্ছে NVMe SSD, আমার ডিস্কের স্পিড হচ্ছে মোটামুটি 25 গুণ ফাস্ট হার্ড ডিস্কের চাইতে। বুঝাইতে পারছি? মানে একটা হার্ড ডিস্কের যে স্পিড থাকে ধরেন নরমাল 1 MBPS, আর আমারটা হচ্ছে 25 MBPS, এরকম একটা মানে পার্থক্য থাকে। আপনার এখন যদি ডিস্কের ভেদ বোঝাই, প্রথমে হচ্ছে HDD যেটা হার্ড ডিস্ক, তারপর হচ্ছে SATA SSD যেটা হচ্ছে হার্ড ডিস্কের চাইতে 4 গুণ ভালো স্পিড ডালা, তারপর হচ্ছে SSD, ঠিক আছে, তারপরে হচ্ছে SSD M.2, তারপরে হচ্ছে SSD আরো দুই তিনটা আছে, NVMe আছে একটা ভাই, SSD NVMe, ঠিক আছে। আবার NVMe এর মধ্যে স্লট আছে M.2। এই যে 5-6টা হার্ড ডিস্কের ক্যাটাগরি, এর ভিতর সবচেয়ে ফাস্ট হচ্ছে NVMe। বুঝাইতে পারছি? আমার পিসিতে আমি NVMe ইউজ করতেছি, যে কারণে সর্বোচ্চ ফাস্ট স্পিড আমাকে দিচ্ছে, ঠিক আছে। আবার আমার ল্যাপটপে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার প্রথমে ছিল HDD, সর্বপ্রথম যখন 2017-তে কিনে একটা ল্যাপটপ HDD ছিল, আর যখন আমি চেঞ্জ করছি তখন আমার NVMe এর পোর্টটা নাই, মানে ল্যাপটপের মাদারবোর্ডের NVMe এর পোর্টটা নাই, তখন ব্যবহার করেছি হচ্ছে SATA SSD। মাশাআল্লাহ, ওটার স্পিড 4 গুণ ভালো আগের চাইতে, কারণ একটা ল্যাপটপ যখন আপনি 2-3 বছর ব্যবহার করবেন তখন তার স্পিড মানে কচ্ছপ হয়ে যায়। বুঝতে পারছি? এই যে এখন অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ টিপে, আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন। আমরা ওভারভিউ সম্পর্কে একটু পরে জানি, আশা করি আমাদের 15 মিনিট সময় দিলে আমরা এই ড্যাশবোর্ড সম্পর্কে ফুল জানতে পারবো। এখন বলেন কার প্রশ্ন কি আছে, বলেন প্রশ্নগুলা বলেন। প্রশ্নের অপেক্ষায় আমি এখন উত্তর দিব, বলেন প্রশ্নগুলো করেন কাইন্ডলি এক এক করে। একজন কথা বললে আরেকজন কথা বলবেন না, কথা শেষ হয়ে যাবে সাথে সাথে আরেকজন কথা বলবে, আমি উত্তর দেওয়ার পরে। প্রশ্ন করেন। হ্যাঁ, আমাদেরকে কি প্লাগইন বানানো শেখাবেন? না, ওটা ডেভেলপমেন্ট পার্ট। নেক্সট ভাইয়া, আমাদের লোকাল হোস্টে কাজ করার জন্য কি প্লাগইনটা ডাউনলোড করে তারপর আপলোড করে কাজ করলে ভালো হবে? জি, সেটাই উত্তম, যদি সরাসরি সেটা ইনস্টল না হয়। আর ভাইয়া যদি ডোমেইন হোস্টিং কিনে কাজ করি তাহলে তো অনলাইন করলে ভালো হবে, নাকি ওখানে ডাউনলোড করে? ডোমেইন হোস্টিং মানে অনলাইন, কোনো পেইড নেই, সব অনলাইন। ভাই আমাদের এখন আপনার হোস্টিং সাইট নাই, সেহেতু আপনার কোনো ফ্রি হোস্টিং সাইট আছে প্র্যাকটিস করার জন্য? ফ্রি হোস্টিং এ প্রতিদিন সাসপেন্ড খাবে। মানে কিভাবে খাবেন? যখন আপনি ধরেন ওয়ার্ডপ্রেসে যে মাত্র যে প্লাগইনটা ইনস্টল করলাম, এই প্লাগইনের একটা র‍্যাম খাবে হোস্টিং এ, একটা প্রসেসর খাবে নির্দিষ্ট একটা পরিমাণে, সেটা ফ্রি হোস্টিং এ এত দূর এলাও করে, তখন আপনি কি করবেন? সরাসরি আপনাকে উইদাউট নোটিস সাসপেন্ড করে দেবে। ফ্রি হোস্টিং এর অনেক সাইট আছে, সমস্যা নেই, আমি আপনাদের রিকমেন্ড করব। নেক্সট একটা কোশ্চেন ছিল, আরেকটা। ভাই, প্লাগইন ডেভেলপমেন্ট মনে করেন প্লাগইনস বানালে ফ্যাসিলিটিসটা কোথায় একটু জানালে ভালো হতো আর কি। প্লাগইন বানাইলে আপনি ওয়ার্ডপ্রেসটাই তৈরি করতে পারবেন। মানে ওয়ার্ডপ্রেস যে ফাংশন দিয়ে বানানো হয়েছে, ওয়ার্ডপ্রেসটা একটা পিএসপি দিয়ে বানানো হয়েছে, প্রথম দিন বলছি না ওয়ার্ডপ্রেসটা পিএসপি দিয়ে তৈরি হয়। তো প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারলে আপনি একটা ওয়ার্ডপ্রেসই তৈরি করার ক্ষমতা রাখেন। আশা করি উত্তর ক্লিয়ার। তার মানে আপনার জানতে হবে পিএসপি ফাংশন সম্পর্কে। পিএসপি ফাংশন সম্পর্কে শুধু জানলে হবে না, মানে ওভারঅল বস হইতে হবে, তাহলে আপনি পারবেন, অন্যথায় পারবেন না। তার মানে ভাই আগে পিএইচপিটা শিখতে হবে। হ্যাঁ, আগে পিএইচপি শিখতে হবে, দেন আপনার প্লাগইন ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। নেক্সট ভাই,
ভাইয়া একটা হোস্টিং এর সাথে 2-3টা ডোমেন কেমনে যুক্ত করে ওটা দেখাবেন একটু পরে। ঠিক আছে, দেখা দিচ্ছি। নেক্সট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। অনেকে স্যার ওই যে আপনি মনে করেন পুরো একটা সরকারি ওয়েবসাইটের মতো ওয়েবসাইট থেকে তারা একটা প্লাগইন থিম বানায় স্যার, মানে ওয়ার্ডপ্রেসে সেরকম একটা থিম বানায় স্যার। সেই ক্ষেত্রে আমার কি কি বিষয় স্যার আমার জানতে হবে স্যার? আপনি যদি একটা থিম তৈরি করেন, একই কাহিনী, মোটামুটি পিএসপির 70% বস হইতে হবে থিম যদি নিজে তৈরি করতে চান। নেক্সট। আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি বলেছিলেন যেমন আমাদের একটু বলবেন যে আমাদের ডোমেনটা এখন কেনা উচিত নাকি মানে একটু পরে কিনলে কোনো প্রবলেম হবে কিনা। আচ্ছা ওকে, দুইটা প্রশ্ন এখন উত্তর দেব। আর কেউ? জি ভাইয়া। আচ্ছা আমরা যে বর্তমান যে কাজটা করতেছি এটাকে কি বলা হয়, এবং HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট এটা দিয়ে আমরা কি কি কাজটা করতে পারি? HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি শুধুমাত্র ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ডিজাইন করতে পারেন। কোনো ডেভেলপমেন্ট মানে সেটা অটোমেটিক, সে কখনোই কাজ করবে না। আর আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটার ভিতরে HTML থাকবে, CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, বুটস্ট্র্যাপও থাকবে, আরো অনেক অনেক ফিচার থাকবে যেগুলো আমরা অটোমেটিক পারবো, আমরা কোনো ধরনের কোড লেখা ছাড়া। একটা অক্ষরের জন্য কোড লিখবো না, আমরা প্রমিস করতেছি একটা অক্ষরও কোড লিখবো না, কিন্তু সেটা কোডিং এর চাইতে মানে আপনার HTML দিয়ে আপনি ডিজাইন করতে আপনার যদি লাগে 10 ঘন্টা, আমার ওটা লাগবে হচ্ছে 1 ঘন্টা। এবার আপনি মিলাই না, একটানা 10 ঘন্টা কাজ করার পরে আপনি যে ডিজাইনটা তৈরি করবেন তার চেয়ে টু মাচ বেটার ডিজাইন আমি 1 ঘন্টায় করব। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং ওয়ার্ডপ্রেস ডিজাইনটা করার পরে ওটাকে আবার মডিফাই করা যাবে না HTML CSS দিয়ে, বুটস্ট্র্যাপ দিয়ে? অটোমেটিক বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করব আমরা, অটোমেটিক। বাট আপনি বুঝবেন না ওটা বুটস্ট্র্যাপ না, আমি ওটা বলতেছি ওটা কাজ করার পরে আমি আবার মডিফাই করতে চাই। হ্যাঁ মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, পারবেন। নেক্সট কোশ্চেন। ভাইয়া র কোডিং দিয়ে ওয়েবসাইট বানানো এটার মধ্যে আর ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্যটা কি, কোনটা ডিমান্ড বেশি ভাইয়া? ডিমান্ড দুইটারই বেশি যদি আপনি বেটার ক্লায়েন্ট পান। কারণ হচ্ছে র কোডিং মানে র কোডিং, সেটার কোনো তুলনা হয় না। আপনি র কোডিং যদি পারেন আপনি ওয়ার্ডপ্রেসটাই বানাইতে পারেন। একটু আগে বলছি র কোডিং দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলে আপনার সেই ওয়েবসাইটটা বানাইতে মিনিমাম ফাংশন থেকে কল করে যদি সাধারণ একটা নিউজ পেপার ওয়েবসাইট বানান, তারপরে আপনার 15 দিন লাগবে। প্রথমে আপনার ডিজাইন করতে হবে, ডিজাইনটাকে ডেভেলপমেন্ট করতে হবে, ডেভেলপমেন্ট করার পর সেটা আবার ব্যাক এন্ডের ডিজাইন করতে হবে, যেটা অ্যাডমিন প্যানেল। মানে ধরেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই প্যানেলটা ডিজাইন করতে হবে না আপনার, তাহলে এরকম লুক পাবেন না কিন্তু, তাই না? তারপরে এই প্যানেলটা যে এক পেজে ঢুকলে আরেক পেজে কাজ করে সেটার আবার ডেভেলপমেন্ট করতে হবে, সেই ডেভেলপমেন্টকে আবার ফন্টের সাথে কানেকশন করতে হবে, যেটা হচ্ছে এই ফন্টেন। যে আমি একটা জিনিস এডিট করলে এখানে সরাসরি এডিট এসে শো করছে যে আমি এডিট করলাম, তাই না? যেমন এডিট করার পর যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে যদি আমরা এডিট করি, যে আমরা এডিট করলাম হ্যালো ওয়ার্ল্ডের অনলি হ্যালো রাখলাম, হ্যালো রাখার পর আমরা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর যদি আমরা এই পেজে ঢুকি তাহলে দেখেন আমাদের হ্যালো চলে আসছে, আমরা সরাসরি সাইডে ঢুকলে হ্যালো চলে আসছে। এটা যে আপডেট, তারপর ডিলেট, এডিট, এগুলো সব যেন অটোমেটিক কাজ করে, সেজন্য আপনার মিনিমাম 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে 15 দিনে কমপ্লিট করতে পারবেন সুন্দর একটা ডিজাইনের সাইট। আশা করি ক্লিয়ার। আর সেই কাজটা আপনি নিশ্চয় 30 থেকে 50 হাজার টাকার নিচে করবেন না, কারণ 15 দিন কষ্ট করবে সেটাই কেউ চাইবে না যে আমি 15 দিন কষ্ট করে আমি 30,000 টাকা পাই। আমার কাছে যদি এরকম কাজ আসে, আমার মিনিমাম বাজেট হচ্ছে 60,000 টাকা। মিনিমাম বাজেট কত? 60,000 টাকা, মানে হচ্ছে অলমোস্ট $750 প্লাস। ভাই আমার একটা কথা ছিল, আমি যতদূর জানি যে র কোডিং হচ্ছে মানে বড় বড় যারা ক্লায়েন্ট আছে তারা সাধারণত মানে ওয়ার্ডপ্রেসের চাইতে র কোডিং বেশি মানে প্রিফার করে। এর মেইন কারণ হিসেবে তারাই দেখায় যে ওয়ার্ডপ্রেসে মানে একটা প্লাগইনে বিভিন্ন ফাংশনালিটি থাকে, যে ফাংশনালিটি তাদের প্রয়োজন নাও হতে পারে, তো তারাই হচ্ছে এক্সট্রা ফিচার নিতে চায় না কোনো কোনো ক্ষেত্রে। মানে মোটামুটি যুক্তি আছে, বাট এখানে টাকার বিষয়ে উল্লেখ করতে হয়। মানে মিনিমাম যদি আমি বলি $500 নিচে কোনো রেকর্ডিং এর কাজ নাই, মানে অ্যাটলিস্ট আমি করব না। হ্যাঁ ভাইয়া, যেমন যদি একটা ক্লায়েন্টের থেকে খুবই সিম্পল একটা কাজ লাগতেছে, শুধু তার পোর্টফোলিও ওয়েবসাইট, সে এটা $200, $300, $400, $500 দিয়ে রেকর্ডিং দিয়ে কেন করবে? সেটাই তো। আর সেই জিনিসটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন 1 ঘন্টায়।
আর এই জন্য ওয়ার্ডপ্রেসের দাম মাত্র $50 থেকে $70 কিংবা $100, কেউ কেউ $20 ছাড় দিবে। কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ইলিমেন্টরটা ইনস্টল করব, পরে আমি ধুমধাম কাজ করে তাকে 1 ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিতে পারবো, ব্যাস শেষ। আর সেই জিনিসটা যখন র কোডিং এ যাবে আমার লাগবে হচ্ছে 1 মাস, তাহলে আমি তো টাকা অবশ্যই তার চাইতে 10 গুণ বেশি নিব, তাই না? হিসাব ছিল 30 গুণ বেশি নেওয়া। যদি আপনি $50 করে হিসাব করেন, আপনার প্রতি 10 দিনে আসে কত? $500, বুঝছেন নাই? আর যদি একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করেন, যেমন ই ভ্যালি কিংবা দারাস, এরকম একটা করতে $1500 $2000 মিনিমাম চার্জ করতে হবে, তাহলে হবে না। আশা করি আমরা $1500 আর $2000 কি এই ওয়ার্ডপ্রেস দিয়ে করলে চার্জ নাকি র কোডিং দিয়ে? র কোডিং ওয়ার্ডপ্রেসে করলে সর্বোচ্চ $200 চার্জ, 200-300 আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে। ওয়ার্ডপ্রেসে $1000 কাজ করা যায়। আমি ওয়ার্ডপ্রেসে $1000 কাজ করছি একটা লাইফে, একটা করছি, ঠিক আছে? প্লাগইন ডেভেলপমেন্টের উপরে, জি ভাই, প্লাগইন ডেভেলপমেন্টের উপরে মানে আপনার মানে চার্জটা কি রকম আসে আর কি? মানে কোন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা প্লাগইন বানাই দাও, ডেভেলপমেন্ট আসলে করতেই হয় না, কারণ পৃথিবীতে এত মানুষ আছে আর এত ডেভেলপার আছে, যে প্লাগইনই আমার দরকার আমি গুগল করলে ওই প্লাগইন কিনে নিতে পারি। সুতরাং ধরতে পারেন 5% মানুষেরও প্লাগইন ডেভেলপমেন্ট লাগে না, 1% এর লাগে। সুতরাং প্লাগইন ডেভেলপমেন্টের চার্জ ওয়েবসাইট ডিজাইনের চাইতেও 2-3 গুণ বেশি। মানে একটা প্লাগইন ডেভেলপ করতে মিনিমাম $500, বুঝতে পারছি? জি ভাই। প্লাগইন ডেভেলপ করা আর হচ্ছে আপনার র কোডিং এ ফাংশন তৈরি করা একই কাজ। প্লাগইন কি করে? আপনার ওয়েবসাইটে একটা নতুন একটা ফাংশন তৈরি করে দেয়। যেমন এই যে পাশ দিয়েগুলো সব ফাংশন, আমি যখন একটা করে প্লাগইন অ্যাক্টিভ করব তখন এখানে একটা করে ফাংশন আসবে, আমি আপনাদের দেখাবো, দেখালেই বুঝতে পারবেন যে ভাই ঠিক আছে। এখন আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই পিএইচপি দিয়ে যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাই তাহলে কি কি শিখতে হবে পিএইচপি এর মধ্যে? আগে পিএইচপি শিখেন, তারপরে কি শিখতে হবে, নিজেই বুঝে যাবে। আগে শিখেন পিএইচপি। পিএইচপি যদি পারেন, পিএইচপি আর হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস, মানে আমরা যে মাইএসকিউএল ডাটাবেসটা ক্রিয়েট করলাম, ডাটাবেসের ভিতরে কিভাবে ডাটা যাবে আর কিভাবে পিএইচপির সাথে ওটা কানেকশন হবে, এতটুকুই শিখতে হবে। এইটুকু শিখতেই আপনার মোটামুটি 3 মাস লাগবে। এইটুকু জানলেই আপনি সব পারবেন। নেক্সট কোশ্চেন। ভাইয়া নরমালি যেহেতু আমরা আসলে এটাতে বিগিনার, আমি একেবারে বিগিনার ওয়ার্ডপ্রেসে, তো সেই ক্ষেত্রে আমরা আপনার আলহামদুলিল্লাহ 8টা মানে ক্লাস করার পরে নরমালি আমরা যদি অনলাইনে যাই সেক্ষেত্রে আমরা কোনো সাফার করবো কিনা, বা আসলে আমাদের তখন পরবর্তী ধাপ কি হতে পারে, একটু যদি এইটা বিষয়ে আলোচনা করতেন তাহলে তো আমরা একটু মোটিভেটেড হতাম আরো বেশি। আপনারা আমি যা শিখাবো সেটার উপরে যদি আমি বলি, আপনাদের আমি ধরেন শিখাবো কি এলিমেন্টর, রাইট? জি ভাই। এলিমেন্টর প্রোর বস বানাই দিতে চাইছি, তাই তো? যে এলিমেন্টর প্রোর এমন কোনো কাজ নেই আপনি পারবেন না, বলছি তো? আচ্ছা, তাহলে আমি একটু সার্চ করি এলিমেন্টর প্রো। ওকে, এখানে দেখেন প্রথম যে সেলার তার নাম হচ্ছে তাজভীর মেবি বাঙালি। আমি একটু ওনার প্রোফাইলটা একটু দেখি। টপ রেটেড সেলার, সে এলিমেন্টর প্রো দিয়ে কাজ করে। আর একটা ছেলে আছে, তার মনে এবার লেভেলটা চলে গেছে। 222টা কাজ করার পরে যেহেতু লেভেল নাই, তার মানে তার লেভেলটা এই মাসেই গেছে গা। 100% শিওর সে লেভেল 2 সেলার ছিল, তার লেভেলটা এই মাসে গেছে গা। আমি 100% শিওর কোনো কারণে লেভেল গেছে, ঠিক আছে? আচ্ছা, বাঙালি 222টা কাজ করছে এলিমেন্টরের উপরে। তো এই দেখেন বাংলাদেশ, সে টপ রেটেড সেলার, বুঝাতে পারছি? ওয়ার্ডপ্রেস ডিজাইনার এন্ড ডেভেলপার তার স্লোগান। দেখেন সব ওয়ার্ডপ্রেস নিয়ে গিয়ে, আর সাথে আছে মেন টপিকস এলিমেন্টর। আশা করি এলিমেন্টর শিখলে মার্কেট প্লেসে যেতে পারবেন। এই জন্য আমি টপিকস হিসাবে এলিমেন্টরটাকে বেছে নিচ্ছি। দেখেন যত কাজ আছে 250, 50, 260 এরকম কত অভাব নাই। টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার সব এলিমেন্টর দিয়ে কিন্তু কাজ করে, আর কিছু না। তার মানে যদি আপনাদের আমি এলিমেন্টরের বস বানাই দিই, আপনার সমস্যা আছে? কাজ করতে পারবেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। জি স্যার। আশা করি আপনার কাছ থেকে এটা এক্সপেকটেশন আমাদের। আশা করি উত্তর পেয়েছেন সবাই। কেটে দিব আমি ফাইবারের ট্যাব? জি ভাই, কেটে দিতে পারেন আপনি। জি ভাই। তো এখন বলেন, তারপর আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে এতক্ষণে কোনো পরিচিতিই পাইনি।
অনেকেই বলবেন ভাই কি ফেদা ফেদা শিখাইতেছেন একই জিনিস বারবার, নাকি মনে মনে বলতেছে ভাই এটা কারো কাছে ভাই একই জিনিস দুইবার ভাই, কিন্তু আমরা যারা বিগিনার আছি আমাদের কাছে এটা একদম নিউ আর কি। যাই হোক, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে অনেক কিছু আছে, সব ফিচার আছে এখানে, যা যা আছে এখানে সব দেওয়া আছে। তো আমি এক এক করে দেখাই। এটার নাম হচ্ছে পোস্ট। পোস্টের ভিতরে হচ্ছে আপনি যে কোনো টাইপের পোস্ট করতে পারবেন। পোস্ট অলরেডি একটা করা থাকে, অ্যাড নিউতে গিয়ে আপনি টাইটেল দিয়ে সামারি দিয়ে যা পোস্ট করবেন সেটা পাবলিক করতে পারবেন, এবং পোস্টের ক্যাটাগরিও তৈরি করতে পারবেন, যে কি কি ক্যাটাগরির পোস্টগুলো আপনি দিতে চান। একটা ক্যাটাগরি তৈরি করা আছে, একটা ক্যাটাগরিতে দুইটা পোস্ট আছে। আপনি এখানে ক্যাটাগরি বানায় দেন আপনি অ্যাড নিউতে ক্লিক করলে এখানে ক্যাটাগরি তৈরি হবে। সেই ক্যাটাগরিতে আপনি আপনার পোস্টটাকে রাখতে পারবেন আপনার সুবিধার জন্য। আর এটা হচ্ছে মিডিয়া। এখানে আপনি ভিডিও প্লাস অডিও দুইটা জিনিস এখানে রাখতে পারবেন। আমরা বুঝতেই পারতেছি মিডিয়া মানে ভিডিও অডিও, যেখানে দেখেন সাইনও দেওয়া আছে। আর এটা হচ্ছে পেজ। পেজের ভিতরে দুইটা পেজ তৈরি করা আছে, একটা হচ্ছে স্যাম্পল পেজ, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি। পেজ মানে কি, একটা ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো পেজ থাকে, সেই পেজের ভিতরে অনেক ডাটা থাকে, এবং আমরা চাইলে সেই পেজটাকে অ্যাড নিউ করে আমরা একটা পেজ এবং একটা ডাটা দিয়ে আমরা এটাকে পাবলিশ করতে পারি, এবং পাবলিশ করলে সেই পেজটা আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ঠিক আছে? তো এই থিমের জন্য সাইটটা খুব দেখতে খুব বাজে লাগছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে কমেন্টস। কমেন্টস কি, আপনার প্রত্যেকটা পোস্টের নিচে কেউ ঢোকার পরে সে একটা কমেন্টস করতে পারবে। দেখেন এখানে আমি একটা কমেন্টস করলাম, দেন আমি যদি এখানে রিলোড করি দুইটা কমেন্টস হয়ে যাবে। একদিন কমেন্টস করছে বলে এখানে সরাসরি অ্যাপ্রুভ হয়েছে, একদিন না করলে আনঅ্যাপ্রুভ অবস্থায় থাকতো। এখানে যে +1 দেখাইতো যে একটা কমেন্ট আসছে, আমি সেটা অ্যাপ্রুভ করব নাকি এডিট করব অথবা আমি ডিলিট করব কিনা। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপিরিয়েন্স। অ্যাপিরিয়েন্স কি, ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে আমাদের লাগবেই অ্যাপিরিয়েন্স। অ্যাপিরিয়েন্সের মধ্যে আছে থিমস, কাস্টমাইজ, উইডগেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ডস, থিম এডিটর। আমরা থিমে ক্লিক করব। এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করে আমরা প্রায় 10,000-এর মতো থিম পাবো, যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করে আমরা কাজ করতে পারবো চাইলে। আর যেহেতু আমরা এলিমেন্টর ব্যবহার করব, সুতরাং আমাদের কোনো থিম না হইলেও চলবে। বাট ফ্রি থিমের ভিতরে হায়ারলি যেটা রিকমেন্ড করব আমি, সে থিমের নাম হচ্ছে, সেই থিমটা কোনটা আমি একটু দেখাই দিই আপনাদের, যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। দেখেন এই যে অলরেডি একটা ইরর মারা শেষ, অলরেডি একটা ইরর দিয়েছে। আমি থিমটা আমি একটু সার্চ করি। এই থিমটা সবাই কালকে ইনস্টল করে গ্রুপে পোস্ট দিবেন যে হ্যাঁ আপনারা পারছেন। স্যার এই ডিভি থিমে কি কাজ করা শেখানো যাবে? আচ্ছা, আপনার ব্যাপারটা, আপনার প্রশ্নটা খুবই অ্যাডভান্স। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি এখন দিব না। এখন দিলে হয়তো বা আপনারা মন খারাপও করতে পারেন। প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না, এই কারণে আমরা কয়েকটা এলিমেন্টের উপর আগে ক্লাস করে নিই, দেন আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ যদি আমার ক্লাস আপনি কন্টিনিউ থাকেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাবেন। এই থিমটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ASTRA। আচ্ছা, এই থিমটা ইনস্টল হইতে থাকুক। আমরা এখানে কাস্টমাইজ, উইডগেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ড এগুলো সম্পর্কে পরেই জানি, এগুলো দরকার নেই। আর প্লাগইন অ্যাড করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, প্লাগইন অলরেডি ইনস্টল করা দেখছি, এটা সম্পর্কে আমি আপাতত বলবো না, কারণ এই দুইটা জিনিস আমাদের প্রতিদিনই লাগবে। সো এই দুইটা জিনিসের বলার কিছুই নেই, কারণ আমরা প্রতিদিনই লাগবে, আমরা প্রতিদিনই শিখবো নতুন কিছু। সুতরাং এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব না। হচ্ছে ইউজার। একটা ইউজার দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছিলাম, সেই হচ্ছে একটা ইউজার। আর ইউজারের আন্ডারে দুইটা পোস্ট আছে, ইউজারের রোল হচ্ছে অ্যাডমিন, আর ইউজারের ইমেল, ইউজারের নাম নাই। তো আমরা চাইলে এডিট করতে পারি অথবা অ্যাড নিউ করে নতুন কাউকে আমরা ইউজার হিসেবে আনতে পারি। ইউজার নেম দিতে হবে, তার ইমেল দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড জেনারেট করতে পারি। তাকে আমরা অ্যাডমিন দিলে সে আরো একজন অ্যাডমিন হবে, এডিটর দিলে এডিটর। সাধারণত নিচের তিনটার বেশি কাউকে দিবেন না, মানে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর। অথর দিলে সে সরাসরি পোস্ট করলে অ্যাপ্রুভ হবে, আর কন্ট্রিবিউটর আর সাবস্ক্রাইবার থাকলে পোস্ট করলে পোস্টও পেন্ডিং এ থাকবে।
আপনি অ্যাডমিন অ্যাপ্রুভ করলে পোস্টটা ডিসপ্লে হবে ওয়েবসাইটে। আশা করি ক্লিয়ার। আর এটা হচ্ছে নিজের প্রোফাইল। নিজের প্রোফাইলে আপনি এপাশে রং চেঞ্জ করতে পারেন। দেখেন রং চেঞ্জ হয়, সুন্দর না? দেখেন সুন্দর লাগে। কিন্তু আমি এই কালারটা আর হচ্ছে মিডনাইট আর হচ্ছে ডিফল্ট কালার ছাড়া আমি অন্য কোনো কালার সইতে পারি না, মানে আমার চোখে লাগে প্রচুর, পারি না আমি। ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে হয়তো, বা ডিফল্ট আর হচ্ছে মিডনাইট এই দুইটা। আচ্ছা, আর এখানে এই তো আপনার নিজের ব্যক্তিগত তথ্য আপনি চেঞ্জ করতে পারেন। আর টুলসের ব্যবহার আপাতত লাগবে না। সেটিংসটা আমরা একটু দেখব। এই হচ্ছে জেনারেল সেটিংস, যেটা আমরা ওয়েবসাইট ইনস্টল করার সময় পেয়েছিলাম, মনে আছে এই সেটিংস গুলো? এই দুইটা জিনিস বাদ দিয়ে। আর আপনি মেম্বারশিপ যদি এনিওয়ান ক্যান রেজিস্টার দেন, তাহলে যে কেউ আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। আর রেজিস্ট্রেশনের রোল হিসেবে সাবস্ক্রাইবার থাকবে আর ম্যাক্সিমাম কন্ট্রিবিউটার, অথরও দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে আপনি আপনার টাইম চেঞ্জ করতে পারবেন কাস্টম দিয়ে। এখানে হাইটা এখানে দিলে এখানে প্রিভিউ হবে। তো স্বাভাবিক টাইম এটাই অনেক সুন্দর, 3:18 PM, এটাই স্বাভাবিক টাইম। আর ডেট ফরম্যাট ফেব্রুয়ারি 2017 এরকম আছে। তো আপনি চাইলে ডেট ফরম্যাট 2021-2 অথবা 2-17-21 অথবা 17-2-21 দিতে পারেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অথবা আপনি এভাবে দিতে পারেন যে ফেব্রুয়ারি এরকম আছে না, এরকম, এটা FJY, এটা এভাবে। তো আপনি চাইলে কাস্টমও করতে পারেন, যে আপনি লিখলেন হচ্ছে যেটা আগে আসবে, এই যে নিচে দেখেন প্রিভিউ আসতেছে, হ্যাঁ 17 তারিখ। তারপরে আপনি দিবেন হচ্ছে কমা, তারপর দিবেন হচ্ছে কি F, তারপরে কি Y, এরকম আছে তাই না? মাঝে যদি আপনি চান যে না আমার কমা টমা দরকার নেই, আমি এভাবে রাখবো, তাহলে দেখেন 17 ফেব্রুয়ারি 2021, সুন্দর বোঝা যাইতেছে তাই না? আমরা কাস্টম দিয়ে সেভ দিলে এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে সবসময় ডিসপ্লে করবে। ওকে, ক্লিয়ার? তারপর হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এখানে কিছুই দেখানোর দরকার নাই, এগুলা কিছুই লাগবে না। রিডিং এর ভিতরে আপনার প্রতি পেজে কতগুলা করে পোস্ট থাকবে এটা আছে। আর এখানে কিছু ফাংশন আছে, এটা আমরা সামনে কাজ করার সময় দেখব। আর ডিসকাশনের মধ্যে কি আছে, এখানে অনেক কিছু আছে। বাই ডিফল্ট যা আছে সবই ঠিক আছে, যেমন এনিওয়ান পোস্ট এ কমেন্ট হেল্ড অর ফর মডারেশন, তারপরে কমেন্ট অটোমেটিক 14 দিন পর পর ডিলিট হবে কিনা, এটা টিক দিলে ডিলিট হয়ে যাবে। কমেন্ট করার জন্য ইউজারের মাস্ট বি রেজিস্ট্রেশন করতে হবে কিনা, এরকম টুকটাক ফাংশন আছে, এগুলো লাগে না। আচ্ছা, মিডিয়ার আপনার সাইজ, মানে পিকচারের আপনার সাইজটা কেমন থাকবে, থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। তারপর হচ্ছে পার্মালিঙ্ক কি, যেমন আমাদের এই যে আমরা একটা কমেন্টস করছিলাম, এই পুরাটা হচ্ছে একটা লিংক, এইটুকু, এটা বাদ দিয়ে এইটুকু। তো এটা হচ্ছে টোটালি বাজেট সাইজ। আমরা পোস্ট নেম যেটা আমাদের আছে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। এখানে মাস ডেট সহ আছে। আমরা যদি সাইটের হোম পেজে যাই, এখন যদি আমরা এটা ওপেন করি, হ্যালো, দেখেন আমাদের এখন স্ট্যান্ডার্ড সাইজের একটা ইউআরএল দিচ্ছে। আশা করি আমরা সেকশন দেওয়ার পরে ক্লিয়ার। স্যার যদি হ্যালো ওয়ার্ল্ড এর নামে দুটো যদি পোস্ট থাকে তাহলে থাকবে না। পোস্ট থাকলে ইউআরএল চেঞ্জ হবে। পোস্ট থাকলেও যেমন এই ইউআরএল আছে তাই না, এটা আমি যদি এই সেম ইউআরএল এ আমি যদি লিখতে যাই, আমি ধরেন একটা পোস্ট বানাবো, অ্যাড নিউ পোস্ট, পোস্টের নাম দিলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি ধরেন এটাই দিলাম যেন আমাদের ইউজার নেমটা অটোমেটিক এটাই আসে। আমি পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমি ভিউ দেওয়ার পর আমার নেমটা আসে হ্যালো ওয়ার্ল্ড 2, সে অটোমেটিক নিয়ে নিছে। মানে এক নামে দুইটা পোস্ট কখনোই হবে না। পোস্টের নাম এক হইতে পারে কিন্তু ইউআরএল কোনোদিনও এক হবে না। আশা করি ক্লিয়ার। আর এটা হচ্ছে প্রাইভেসি পলিসির প্রত্যেকটা কোম্পানির একটা পেজ থাকে, সেটা সিলেকশন করে ইয়েস দিলেই হবে। সেটা এই যে এখানে পেজের ভিতরে আসার পরে যে এখানে লেখা থাকবে প্রাইভেসি পলিসি, একদম মোটা একটা কালি দিয়ে এটা পাবলিশ করে দিলে ডাক থেকে চলে যাবে। আশা করি আমরা মোটামুটি ওভারভিউ সম্পর্কে ক্লিয়ার। অ্যাপিরিয়েন্স এবং প্লাগইনস এই দুইটা সম্পর্কে জানলাম না কেন বলেন তো? এই দেখেন আপডেট ফেল্ড, আপলোডও হয়নি। আচ্ছা, আমরা ডাউনলোড করা আছে, আমি আপলোড করে নিচ্ছি ওল্ড ফাইল। আচ্ছা,
আমি এটা ভাইয়া এক্সট্রাটা আমাদের এখানে ফাইলটা দিয়ে দেন, আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। wordpress.org তে যাবেন, ডাউনলোড করে নেবেন। জাস্ট নামটা মনে রাখেন, ASTRA। এটা তো ফ্রি জিনিস, এখানে তো আর দেওয়ার কিছু নাই। পেইড হইলে দিয়ে দিতাম, কারণ ফ্রি জিনিস আর কি দিব। এই যে এখন আপডেট আসছে, দেখেন নতুন ভার্সন আসছে। তো এখন দেখেন সাইটে যদি ভিজিট করে দেখেন, সাইট কিন্তু গুছানো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখছেন? ক্লিয়ার? দেখছেন সাইটের অবস্থা? সাইটে 3টা টোটাল পোস্ট আছে, পোস্ট করছে কে, তার নাম, সব সুন্দর হয়ে গেছে, গোছানো। বুঝাইতে পারছি কাহিনী? তো এখন আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে কিভাবে ভাই একাধিক ডোমেইন একই হোস্টিং এ অ্যাড করব, না? কার যেন প্রশ্ন ছিল? ভাই আমার প্রশ্ন ছিল ভাই। রাইট সাইডে আসবেন, এখানে এসে দেখবেন অ্যাডঅনস ডোমেইন। অ্যাডঅনস ডোমেইনে আসবেন, আসার পর এখানে একটা বক্স, 2টা বক্স পাবেন। তো আপনি কোন ডোমেইনটা অ্যাড করতে যাচ্ছেন সেই ডোমেইনটায় ক্লিক করে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। বাট একজনের প্রশ্ন ছিল ভাই ডোমেইন হোস্টিং কিভাবে কানেকশন করে, সেটা কিন্তু আমি ভুলি নাই। রাইট? একজনের প্রশ্ন ছিল, সে কি আছেন? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি, মেবি আছে ভাই এখানে, কিন্তু বলতেছে না। যাই হোক, তো এটা কিভাবে ডোমেইন এবং হোস্টিং অ্যাড করে, যদি আমি এরকম দেই, এরকম একটা ডোমেইনের নাম দেই আবল তাবল, তো অ্যাডে দেওয়ার সাথে সাথে সে অ্যাড নিবে না। কারণ আপনারা মানে সাধারণ একটা নলেজ দিয়ে চিন্তা করেন যে আপনার একটা নামে ডোমেইন আছে, আমি আমার হোস্টিং অ্যাড করে আমি চালাইতেছি, কি সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, প্রাইভেসি রইলো? একটা বিষয়ের তো প্রাইভেসি থাকা দরকার, সেটা রইলো কিনা? টাকা দিয়ে আমি সেটা ব্যবহার করতেছি, হইলো নাকি? এই জন্য দেখেন ডোমেইন নামটা অ্যাড করছি, এখানে নেম, সার্ভার, আইপি অ্যাড্রেস কানেকশন মিলে নাই, অথবা এই ডোমেইনের রেজিস্ট্রেশন নাই, অথবা এটা ইনভ্যালিড ডোমেইন। 3টা ওয়ার্নিং দিছে। আপনি আপনার হোস্টিং এ চলে যাবেন, মানে যে কোম্পানি থেকে হোস্টিং কিনছেন, সরি ডোমেইন কিনছেন, সেই কোম্পানিতে চলে যাবেন। ধরেন একটা কোম্পানি থেকে হোস্টিং কিনছেন আর একটা কোম্পানি থেকে ডোমেইন কিনছেন। হোস্টিং কোম্পানি আপনাকে 2টা জিনিস দিয়ে দিবে, সেটার নাম হচ্ছে নেম, সার্ভার। অলরেডি এখানে দেখেন উল্লেখ করছে নেম, সার্ভার, আইপি অ্যাড্রেস। আপনার ডোমেইনে আসবেন, ডোমেইনে লগ ইন করার পর, ডোমেইনে আসার পর আপনি আপনার ডোমেইনটা চুজ করবেন। ডোমেইনটা চুজ করে ওপেন করবেন। সরি, এখান থেকে না, এই পাশ থেকে ওপেন করবেন। দেখেন ম্যানেজ নেম সার্ভার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হোস্টিং কোম্পানি 2টা আপনাকে নেম সার্ভার দিবে। 2টা নেম সার্ভার বসে যখন চেঞ্জ সেভে ক্লিক দিবেন, তারপরে আপনি যদি এখানে এসে অ্যাড করেন, অথবা সরাসরি হোস্টিংটা মেইন ডোমেইনের নামে হয়। মেইন ডোমেইনের নামে হলে তো কোম্পানি অটোমেটিক রেডি করে দিছে, তখন আর লাগে না। তো যখন আপনি অ্যাড অন ডোমেইনে অ্যাড করতে যাবেন, তখন মাস্ট বি এখানে আপনার অ্যাড করে ইউজ কাস্টম দিয়ে সেভ চেঞ্জ করতে হবে। আশা করি ক্লিয়ার কিভাবে ডোমেইন এবং হোস্টিং এর কানেকশন করতে হয়। আর আরেকজন কি যেন একটা প্রশ্ন করছিলেন, আমার মনে পড়ছে না, আমি বলছি একটু পরে উত্তর দিব। কে জানো? যে প্রশ্নটা ছিল হচ্ছে ভাই যে মানে আমাদের ডোমেইনটা মানে এত মানে আগে কেনা উচিত নাকি পরে কেনা উচিত, মানে এটা ঠিক নাকি? হ্যাঁ রাইট, আগে এবং পরে কেন। আর সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে 80 জন আসছেন আমার ক্লাস শেষ পর্যন্ত মনোযোগ দেওয়ার জন্য। অনেকেই লিভ দিচ্ছে, বাট যারা এখন পর্যন্ত আমার ক্লাসে মনোযোগ দিচ্ছেন সবাইকে আসলেই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কারণ আমার ক্লাসে মনোযোগ দিচ্ছেন, তো আপনাদের আমি বেটার কিছু দেব ইনশাল্লাহ। আর কেন আমাদের প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে লোকাল হোস্ট আমরা সুন্দর কাজ করতে পারবো না। দ্বিতীয় উত্তর হচ্ছে আমরা আমাদের টিচারকে একটা লিংক দিলে, আমরা ভিডিও করে দিলেও টিচার দেখে সাইট দেখে বুঝতে পারবে না যে আপনার সাইটটা পারফেক্ট হয়েছে কিনা। তাকে যদি আপনার ওয়েবসাইটে ইউআরএল দেন, সে ছোট বড় করে সে সব সাইজ, কালার টালার এগুলো দেখে সে বুঝতে পারবে হ্যাঁ সাইট পারফেক্ট। 3 নাম্বার কথা হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট যদি কোনো কারণে বলে একটা কাজ পাইতে চাচ্ছেন যে আমাকে কিছু তোমার কাজ করা স্যাম্পল দেখাও, তখন আপনি কি তাকে লোকাল হোস্ট দেখাবেন? তখন তো অবশ্যই বলবেন
যে ভাইয়া এই হচ্ছে লিংক, আপনাকে আমি কপি করে পাঠাইলাম, আপনি একটু কষ্ট করে দেখেন। লোকাল হোস্ট দিলে কি আপনি দেখতে পারবেন এখন যে লিংক দিছি? পারবেন না ভাই, দেখার কথা না ভাই। এটা হচ্ছে মেন কাহিনী। আর আপনার নিজের নামে একটা ডোমেইন হোস্টিং মাস্ট বি থাকতেই হবে, কারণ হচ্ছে আপনার যদি পোর্টফোলিওই না থাকে, আপনি কি কাজ করেন তার যদি সবকিছু ডিটেইলসই না থাকে, কেউ তো আপনাকে চোর বাটপারও মনে করতে পারে নাকি? আমাদের দেশে চোর বাটপার আছে না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আপনার রিজিউম থাকবে, আপনার সব তথ্য থাকবে, আপনি কোন বিষয়ের উপরে এক্সপার্ট সেগুলো থাকবে, সবকিছু যদি এক্সপ্লেন করা থাকে তাহলেই না আপনি একজন প্রফেশনাল মানুষ। ইভেন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন ওয়ার্ডপ্রেসের উপরে, তো ওরা তো চাইতে পারে যে তোমার পোর্টফোলিও লিংকটা দিও, কি কাজ করছো আমি একটু দেখবো। তখন কি করবেন? লাগবে তো নাকি? প্রথম অবস্থায় তো কেউ আপনাকে চাকরিতে নিবে না, তাই না? যেমন আমি যখন ফাইবারে আমার কাস্টমারদের আমি লিংক পাঠাই, তখন এরকম দিই, হ্যালো আই আন্ডারস্ট্যান্ড টু ডু ইউর জব, দেন ইত্যাদি ইত্যাদি লিখি, তারপর লিখি হিয়ার আর সাম এক্সাম্পল অফ মাই ওয়ার্ক কনভার্টেড ওয়েবসাইট, লটস অফ ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিই যে দেখো। এই যে যে বিষয়গুলো, আমি যদি এই জিনিসগুলো ডিজাইন না করতাম, আমি দেখাইতে পারতাম তাকে কি আমি লোকাল হোস্টে আসতে পারতাম, প্লিজ অ্যানিডেস্কে আসো, আসার পরে তুমি লোকাল হোস্টে তোমাকে আমার পিসিতে ডিটেলস গুলো রিমোট ভাবে দেখাই, এটা হবে কোনোদিনও? বলেন তো। না ভাই। যদি আসলেই আপনার ইনকাম করার ইচ্ছা থাকে, ডোমেইন হোস্টিং কেনা বাধ্যতামূলক, হোক সেটা আপনার কাছে টাকা নাই, হোক সেটা .xyz, তবুও তো এটা ডোমেইন। যেমন এক্সাম্পল .xyz, .com দরকার নেই আমার, আপনি .xyz নেন, আপনার কাছে টাকা কম, পরে আপনি .com কিনেন, ঠিক আছে? কিন্তু আপনার xyz টা নেওয়া হলেও জরুরি। কেন জরুরি? কারণ তাছাড়া আপনি অনেক 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 ফিচার আপনি মিস করতেছেন। আপনার নিজের কাজের সমস্যা থেকে শুরু করে এভরিথিং আপনি মিস করতেছেন। নাকি খারাপ বললাম কোনো কথা? আমার কথা কি বলা আছে? যারা প্র্যাকটিস করতেছেন, যারা প্র্যাকটিস করছেন অলরেডি, লোকাল হোস্টে এবং হোস্টিং সম্পর্কে জানেন, আপনারাই আমার কথা রিভিউ দেন, আমি কিছু বলবো না। যে যারা কাজ করেন রেগুলার, তারাই বলেন যে ভাই আপনার কথা 100% রাইট অথবা 100% মিথ্যা। বলেন। এই জন্যই বললাম, আমি চাই না, যেহেতু আমি আপনাদের কষ্ট করে নিজের সময় দিয়ে আমি আপনাদের সহযোগিতা করতেছি, আমি চাই যে আপনারা ভালো কিছুই করেন। অনেকেই টাকা দিয়েও ভুল শেখায়, আর আমি ফ্রিতেই আপনাদের রাইট জিনিস শিখাচ্ছি। আমি জানি না আপনাদের ভাগ্য কিনা বা আমার সৌভাগ্য কিনা যে আমি আপনাদের শিখাইতে পারতেছি। এটা গর্বের কথা হইতে পারে, বাট এটাই কিন্তু সত্য। অনেকেই ভুল শেখায় টাকা দিয়ে, তাও কত টাকা, 4-5 হাজার 8 হাজার করে টাকা নিয়ে ভুল শিখাইতেছে। নাম না মেনশন করে, কারণ ভিডিও হচ্ছে, আর যে শিখাইছে তার সাথে অলরেডি আমার এক ধাপ মারামারি হয়েছে। মোটামুটি আমারে যদি আমি তার লাইভ দেখাই, আমি জানি না, মানে তাকে মেনশন করতেছি না, বাট এমন একটা ইয়া হইতে পারে যে তাকে যদি আপনারা ফলো করেন, যে এমন একটা লাইভ হয়েছে, যে আপনারা দেখছেন কিনা, যে একজন মানুষ, সে খুবই ম্যাচুয়েট, এমন ভাবে বলছিল যে একজন মানুষ খুবই ম্যাচুয়েট, সে বিবাহিত, এবং সে আমাকে গালি দিয়ে কথা বলছে, তার জন্য আমি থানায় জিডি করছি, সেই মানুষটা হচ্ছে আমি। কাকের জিনিসটা বললাম সেটা মেনশন করতেছি না, যদি আপনি তাকে দেখে, মানে তার ভিডিও দেখেন, সে বাংলাদেশের টপ লেভেলে আছে, চিনে ফেলবেন। তার একটা কাহিনী আমার পছন্দ হয় না, তাই আমি লিখছিলাম। যাই হোক, ভিডিও দেখছেন হয়তো বা এই জন্য বলতে পারলেন, সে হচ্ছে আমি। আশা করি বুঝতে পারছেন, সে হচ্ছে আমি, ঠিক আছে? সে আমার প্রোফাইল সব চেক করে ঘেটে ঘুটে বুঝছে আমি গাগু, তখন আমার এসে নক করছে, ভাই আপনি এটা কেন কইছেন? যাই হোক, পরে বলছি ভাই গালিটা দেওয়ার জন্য আমিও সরি, আপনি কেস করবেন করেন, কা সমস্যা নেই। মানে সে হচ্ছে, আচ্ছা যাক, তার টপিক আর না যাই, কারণ সে হচ্ছে আপওয়ার্কের টপ ছিল 2011 না 12-তে, সেটা আমি টোটালি বিশ্বাস করিনি, সেটা ফেক ছিল না, জানি না কি ছিল, সেই জানে। তো এটা নিয়ে আমার তার সাথে মোটামুটি একটা কাহিনী ঘটে গেছে।
তো মিলাইতে পারছেন মনে হয় যদি লাইভটা দেখে থাকেন। 27-28 মিনিটের লাইভ ছিল। আশা করি ক্লিয়ার। হয়তো দেখি ভাই এখন তো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ও শো অফ করে, মানে ও শিখানো হচ্ছে ও শো অফটাই বেশি করে। এখন সে কি করে সেটা আমাদের